আসসালামু আলাইকুম সবাইকে কর্নিয়া এডুকেয়ারে স্বাগতম। তো আমরা আজকে আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার টপিকসটা হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি কীভাবে করতে হয় আমরা সেটা সম্পর্কে জানব। তো অ্যালকিন বলতে আমরা যে সকল যৌগগুলোকে বুঝি, যে সকল যৌগের মধ্যে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আমরা ওই সকল যৌগগুলোকে বলে থাকি যে অ্যালকিন। তো আমরা অ্যালকিন হিসেবে এখানে কিছু যৌগ লিখে রাখছি, যেমন আমাদের ইথিন, প্রোপিন, বিউটিন। আমরা আবার এগুলোকে ঘাটের সংখ্যা থেকে লিখে রাখছি যে এই যে যৌগটা আমরা এটাকে ঘাটের সংখ্যা থেকে যদি লিখি তাহলে এর মধ্যে যে দ্বিবন্ধন আছে সেটা দেখতে পাই। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন, এবং প্রতিটার মধ্যেই কিন্তু আমাদের দ্বিবন্ধন আছে। তো এরপর আমরা দেখব যে কীভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। তো অ্যালকিন প্রস্তুত করার জন্য আমরা প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। তো ইথাইল ক্লোরাইড থেকে আমরা কীভাবে অ্যালকিন প্রস্তুত করব? তো ইথাইল ক্লোরাইড থেকে আমরা যে অ্যালকিন প্রস্তুত করব, তো এটা মূলত একটা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া বলতে এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে এই বিক্রিয়া থেকে আমাদের যেটা হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। যদিও তোমাদের বইয়ে বলা আছে যে এটা জলীয় দ্রবণীয়, আসলে এটা জলীয় দ্রবণ না, এটা মূলত হচ্ছে অ্যালকোহলীয়। তোমরা একটু ঠিক করে নিও। তো এই অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমাদের এই অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করে, তখন এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিনকে অপসারণ করে, অর্থাৎ একটা হাইড্রোজেন এবং একটা হ্যালোজেনকে অপসারণ করে। অর্থাৎ যে কথাটা বললাম সেটা হলো যে প্রথমে আমাদের এই অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমাদের এই যে ইথাইল ক্লোরাইড যখন বিক্রিয়া করে, তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে একটা ক্লোরিনকে অপসারণ করে, এখান থেকে আমাদের একটা ক্লোরিনকে অপসারণ করে, এবং ক্লোরিনটা এই কার্বনের সাথে যুক্ত তার পার্শ্ববর্তী কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে। এই অপসারিত দুইটা উপাদান অর্থাৎ আমাদের এই অপসারিত ক্লোরিন আমাদের এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর অপরদিকে আমাদের এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন অপসারিত হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এই হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে হচ্ছে H2O পানি, এরকম তৈরি করে। তাহলে আমরা যেটা দেখলাম যে এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন অপসারিত হলো, আর এখান থেকে তার এই কার্বনের পার্শ্ববর্তী কার্বন থেকে একটা হাইড্রোজেন আমি ধরে নিলাম যে আমাদের এই হাইড্রোজেনটা অপসারিত হলো। যদি এই হাইড্রোজেনটা অপসারিত হয় তাহলে এই দুটো জায়গা ফাঁকা হয়ে যাবে। তাহলে আমরা এরকম দেখতে পাবো যে হাইড্রোজেন বন্ড কার্বন, হাইড্রোজেন বন্ড হচ্ছে ক্লোরিন, বন্ড হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন, এটাকে বন্ড দিয়ে আমি এই পাশে দেখালাম। তো আমরা এরকম শেপ দেখতে পাবো। তো এবার আমরা তো জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4, তার হাত কিন্তু হওয়া লাগবে 4টা। কিন্তু আমরা যদি দেখি যে এই কার্বনে আমাদের হাত হয়েছে 3টা, তাহলে 3টা হাত হলে তো হবে না, আমাদের হাত হওয়া লাগবে ন্যূনতম 4টা। যেহেতু হাত হচ্ছে এখানে 3টা, তাই আমরা এখানে নতুন করে আরেকটা বন্ড দিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কি হলো, এই প্রতিটা কার্বনে আমাদের 4টা করে হাত হলো। তাহলে যে আমাদের এটা একটা অ্যালকিন, অর্থাৎ আমরা অ্যালকিনকে প্রস্তুত করতে পারলাম। আর এই অ্যালকিনের নাম হচ্ছে ইথিন। এই অ্যালকিনের নাম হচ্ছে আমাদের ইথিন। কেন এটার নাম ইথিন? কারণ হচ্ছে এখানে কার্বন আছে 2টা, এই জন্য ইথ, যেহেতু দ্বিবন্ধন আছে নাম শেষ হবে ইথিন। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা ইথিন প্রস্তুত করতে পারলাম। তো আমাদের এখানে লেখা আছে ইথাইল ক্লোরাইড। তো ইথাইল মূলত হচ্ছে আমাদের একটা অ্যালকাইল, আর ক্লোরাইড হচ্ছে আমাদের হ্যালাইড। হ্যালাইড বলতে আমরা আসলে কি বুঝে থাকি যে হ্যালাইড বলতে আমরা কি বুঝি? সকল হ্যালাইড যৌগকে আমরা মূলত এক্স দিয়ে প্রকাশ করে থাকি। হ্যালাইড বলতে আসলে যে সকল মৌলগুলোকে বোঝায়, যেমন আমরা বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই যে আমাদের মৌলগুলো লিখলাম 17 নম্বর গ্রুপের মৌল, এই 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলে থাকি হ্যালোজেন বা হ্যালাইড বলে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালাইড হিসেবে এখানে ক্লোরিন ব্যবহার করা হয়েছে। তো আমরা যে হ্যালাইড হিসেবে এখানে ক্লোরিনই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে এই ক্লোরিনের জায়গায় ফ্লোরিন ব্যবহার করতে পারো, তুমি চাইলে ব্রোমিন, তুমি চাইলে আয়োডিন অর্থাৎ আয়োডিন ব্যবহার করতে পারো। অর্থাৎ আমরা যদি এখানে ইথাইল ক্লোরাইড না বলে আমরা যদি এখানে বলি যে অ্যালকাইল হ্যালাইড, তাহলে
তাহলে আমরা খুশি মতো যা খুশি তা আমরা বসাতে পারি, অর্থাৎ আমরা ক্লোরিনের জায়গায় আমরা ব্রোমিন বসাতে পারি, আয়োডিন বসাতে পারি। তোমরা চাইলে ওইভাবেও বিক্রিয়াগুলো করতে পারো। তাহলে আমরা বুঝলাম যে ক্লোরাইড আমরা বলতে পারি, ক্লোরাইড না বলে যদি আমরা এই জায়গায় যদি বলি হ্যালাইড, তাহলে আমরা ক্লোরিনের জায়গায় আমরা এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা যে কোনো মৌলকে চাইলে বসাতে পারবো। আবার আমরা এখানে ইথাইল না বলে আমি যদি বলি অ্যালকাইল, তাহলে আমার কি হবে যে অ্যালকাইল আমরা যদি অ্যালকাইলের কথা বলি, অ্যালকাইল যাকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা, আর অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। তো এই সাধারণ সংকেত দ্বারা অ্যালকাইলের অন্তর্ভুক্ত যতগুলো আমাদের যৌগ আছে আমরা সেগুলো বের করতে পারবো। অ্যালকাইল হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রতিস্থাপক মূলক হিসেবে কাজ করে, আর অ্যালকাইলের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে আমাদের অ্যালকেনের চাইতে একটা কম। অর্থাৎ আমি যদি বলি অ্যালকেন হিসেবে CH4 মিথেন, তাহলে আমাদের অ্যালকাইল হবে CH3 বন্ড। আমাদের যদি অ্যালকেনের যৌগ হয় C2H6, তাহলে এখানে হবে আমাদের C2H5 বন্ড, অর্থাৎ আমাদের এই টাইপের হবে। অর্থাৎ অ্যালকেনের যেই আমাদের হাইড্রোজেন সংখ্যা, ওই হাইড্রোজেন সংখ্যা থেকে আমাদের অ্যালকেনের হাইড্রোজেন সংখ্যা একটা কম হবে। অথবা তোমরা চাইলে অ্যালকাইলের যে আমাদের যে যৌগগুলো আছে তোমরা চাইলে, বা যে প্রতিস্থাপক মূলকগুলো আমরা বলি, সেগুলো তোমরা চাইলে এই সাধারণ সংকেতের সাহায্যে খুব সহজে বের করতে পারবে। অর্থাৎ তুমি যদি n এর মান 1 ধরো, তো এখানে n এর মান 1 হলে এখানে হবে 1, তাহলে 2 একে 2 আর 1 যোগ হবে 3। আবার তুমি যদি এখানে n এর মান 2 ধরো, তাহলে এখানে 2 হলে এখানে 2 হবে, 2 দুগুণে 4, একে হবে আমাদের 5। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলত অ্যালকাইল। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা এগুলো করতে পারি, তো তোমরা চাইলে এখানে আমরা অ্যালকাইল হিসেবে 1 কার্বন, তার মানে হচ্ছে 1 কার্বন হলে মিথ, আর অ্যালকাইল হলে আমাদের নামের শেষে হবে আইল। তাহলে মিথ যোগ আইল হলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল। এভাবে তোমরা অসংখ্য অ্যালকাইলের যৌগকে চাইলে খুব সহজেই বের করে নিতে পারো। তো আমাদের শুধুমাত্র ইথাইল ক্লোরাইড দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে আমরা এটাকে পরিবর্তন করে আমরা আরও কিছু নতুন করে বিক্রিয়া লিখে নতুন করে বিক্রিয়া আমরা চাইলে করতে পারবো। তো আমরা যদি দেখি যে অ্যালকাইল হ্যালাইড হিসাবে আমরা যদি এখানে ইথাইল ক্লোরাইড যদি না নিয়ে আমরা যদি প্রোপাইল ব্রোমাইড নেই, অর্থাৎ আমরা যদি এরকম যৌগ নেই যে আমাদের প্রোপাইল, তার মানে এখানে আমাদের টোটাল কার্বন হবে আমাদের 3টা, তাহলে আমরা এখানে 3টা কার্বন হবে। তাহলে আমরা 3টা কার্বন নিয়ে নিলাম, আর এর সাথে আমরা ব্রোমিন যুক্ত করে দিলাম। তাহলে এটার নাম হলো প্রোপাইল ব্রোমাইড, বা আমি বলতে পারি অ্যালকাইল হ্যালাইড। আমি এটাকেও বলতে পারি অ্যালকাইল হ্যালাইড, আমি এটাকেও বলতে পারি অ্যালকাইল হ্যালাইড। আর এটা যদি নামকরণ পদ্ধতিতে বলি তাহলে এটার নাম হবে প্রোপাইল হ্যালাইড। এই প্রোপাইল হ্যালাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। অবশ্যই বিক্রিয়াটা হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে যে জলীয় দ্রবণীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা দিলে কিন্তু হবে না। অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি নাও, তাহলে এই অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যে কাজটা করে সেটা হচ্ছে যে এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড আছে, এখান থেকে আমাদের হ্যালোজেন এবং একটা হাইড্রোজেনকে অপসারণ করে। তাহলে আমাদের হ্যালোজেনটা যুক্ত আছে এই কার্বনের সাথে ব্রোমিন, তার মানে এখান থেকে ব্রোমিনটা অপসারিত হবে। আর এই ব্রোমিনটা যে কার্বনের সাথে যুক্ত, তার ঠিক পার্শ্ববর্তী যে কার্বনটা আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। আমি ধরে নিলাম যে এই হাইড্রোজেনটা অপসারিত হলো, তাহলে আমাদের দুইটা মূল অপসারিত হচ্ছে, একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। তো এরপরে আমরা যদি দেখি যে এই অপসারিত ব্রোমিন গিয়ে যুক্ত হয় আমাদের সোডিয়ামের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। আর এই অপসারিত যে হাইড্রোজেন, এই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে হচ্ছে H2O, পানি তৈরি করে। তাহলে আমাদের যদি এই দুইটা উপাদান যদি অপসারিত হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আমাদের এই পাশে এই কার্বনের সাথে আমাদের 3টা হাইড্রোজেন যুক্ত আছে, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে আমাদের একটা, আর একটা হাইড্রোজেন আমাদের অপসারিত হয়ে গেছে। আমরা যদি এই কার্বনকে যদি দেখি, তাহলে আমাদের উপরে এবং নিচে আমাদের 2টা হাইড্রোজেন আছে। আমি নিচের হাইড্রোজেনটা আমি পাশে দেখালাম, আর আমাদের ব্রোমিনটা অপসারিত হয়ে গেছে। তো আমরা যদি এবার তাকাই, যদি দেখি যে আমাদের এই যে কার্বনটা দেখতে পাচ্ছি, এই কার্বনের হাত হলো আমাদের 3টা, বাট কিন্তু আমাদের এই কার্বনের হাত যেহেতু হতে হবে 4টা, এবং ঠিক এই কার্বনও হাত কিন্তু আমাদের 3টাই আছে, কিন্তু আমাদের হাত হতে হবে 4টা। তাই আমরা এখানে নতুন করে আরেকটা বন্ড দিয়ে দিব। তাহলে আমরা এখানে যেটা পাইলাম, দ্বিবন্ধন বিশিষ্ট একটা যৌগ যার নাম হচ্ছে
প্রোপিন, যার নাম হচ্ছে আমাদের প্রোপিন। তাহলে এটার নাম প্রোপিন কিভাবে হলো, আমাদের এখানে টোটাল কার্বন আছে 3টা, এই জন্য বললো প্রো, আর দ্বিবন্ধন যেহেতু আছে এই জন্য নামের শেষে হবে ইন, তাহলে আমরা বলবো প্রোপ যোগ ইন মানে হচ্ছে আমাদের প্রোপিন। তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের একটা প্রোপিন। তোমরা চাইলে এরকম, আমি তো শুধুমাত্র দেখালাম যে প্রোপাইল হ্যালাইড দিয়ে তুমি চাইলে বিউটাইল হ্যালাইড দেখাও, প্যান্টাইল হ্যালাইড দেখাও, তুমি চাইলে এটাকে আরও কয়েকভাবে প্র্যাকটিস করতে পারো। হ্যালোজেনের জায়গায় ব্রোমিন বসায় না বসিয়ে তুমি ফ্লোরিন বসাও, তুমি আয়োডিন বসাও, দিয়ে বসিয়ে তুমি নতুন করে আরও কয়েকভাবে প্র্যাকটিস করতে থাকো, আশা করি তুমি খুব ভালো করেই পারবা। তো এরপরে আমাদের এর পরেরটা যদি দেখি, সেটা হচ্ছে ইথানল থেকে আমরা কিভাবে আমাদের অ্যালকিন প্রসেস করব, সেই প্রসেসটা আমরা দেখব। তো ইথানল যেহেতু আমাদের নামের শেষে আছে অল, ই যোগ অল, ইথানল, তার মানে ইথানল আমাদের কোন ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে আমাদের হাইড্রোক্সিল মূলক যদি যুক্ত থাকে তাহলে আমরা বলি সেটা হবে আমাদের নামের শেষে হবে অল, যেহেতু 2 কার্বন আছে এই জন্য বলতেছি ইথানল। বাট ইথানল না বলে তুমি চাইলে এটা কিন্তু অ্যালকোহল বলতে পারো, অর্থাৎ হাইড্রোক্সিল মূলকটা যে যৌগের সাথে যুক্ত থাকে ওই যৌগটাকে আমরা বলি অ্যালকোহলের যৌগ বলে থাকি। তাহলে ইথানল বলে আমার ফিক্সড হয়ে যাচ্ছে নামটা, যে 2 কার্বনের একটা যৌগ। আর তুমি যদি অ্যালকোহল বলো তাহলে সেটা 2 কার্বনের যৌগ না বলে তুমি সেটা প্রোপানল, বিউটানল, মিথানল, প্যান্টানল, হেক্সানল, যে কোনো একটা যৌগের নাম বলে তুমি বিক্রিয়াটা করতে পারো। অর্থাৎ ইথানল বললে আমাদের 2 কার্বনের যৌগ হচ্ছে, তাহলে যদি 2 কার্বনের যৌগ হয় তাহলে এক্ষেত্রে কী হবে, আমাদের এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে এই সালফিউরিক অ্যাসিড মূলত আমাদের এখানে পানি শোষণকারী হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি নিরোধক হিসেবে কাজ করে। অর্থাৎ এর কাজ হচ্ছে পানিকে শোষণ করে নেওয়া, অর্থাৎ এর কাজ হচ্ছে আমাদের পানি শোষণ করা, অর্থাৎ পানি শোষণ করে। তাহলে আমাদের এখানে যে কাজটা হলো যে এই সালফিউরিক অ্যাসিড কী করে, পানিকে শোষণ করে, অর্থাৎ এই যে আমাদের হাইড্রোক্সিলটা আছে, হাইড্রোক্সিলটা যে কার্বনের সাথে যুক্ত তার ঠিক পার্শ্ববর্তী কার্বনের একটা হাইড্রোজেনের সাথে এই হাইড্রোক্সিলকে যুক্ত করে আমাদের তৈরি হয় পানি। এই পানিটা মূলত আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড আছে এই সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ পানি নিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ এখান থেকে এখনও পানিকে শোষণ করে নেয়। তাহলে আমরা বললাম যে হাইড্রোক্সিলটা যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বন ঠিক পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেনের সাথে এই হাইড্রোক্সিল যুক্ত হয়ে আমাদের পানি হিসাবে আমরা পাই উৎপাদে। তো এরপরে যেটা আমরা দেখি যে আমাদের এই যে আমাদের যৌগটাতে এই হাইড্রোজেনটা এখন আর হাইড্রোজেনের জায়গায় নাই, এই হাইড্রোক্সিলটা হাইড্রোক্সিলের জায়গায় নাই, তাহলে আমাদের এই বন্ডটাকে আমি একটু উপরের দিকে দেখাই দিচ্ছি। তো এবার আমি যদি দেখি তাকিয়ে যে এই কার্বনের হাত 3টা হলো, কিন্তু আমাদের যেহেতু কার্বনের যোজনী আমাদের 4, তার মানে তার হাত কিন্তু হতে হবে, তার বন্ড কিন্তু হতে হবে 4টা, তাই আমরা এখানে আরেকটা বন্ড দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যালকোহল থেকে আমাদের সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে সালফিউরিক অ্যাসিড পানিকে শোষণ করে নেয় তার উপস্থিতিতে আমরা একটা অ্যালকিন প্রস্তুত করতে পারলাম, যার নাম হচ্ছে আমাদের ইথিন। ইথিন হচ্ছে আমাদের 2 কার্বন, এই জন্য আমরা বললাম ইথ, আর দ্বিবন্ধন থাকার কারণে নামের শেষ হবে ইন, তাহলে আমাদের যৌগটার নাম হলো ইথিন। তো এটাকে আমরা যেহেতু ইথানল বলছে 2 কার্বনের ক্ষেত্রে দেখলাম, আমরা যদি এর চেয়ে বেশি যদি কোনো কার্বন নিয়ে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কেমন হবে, আমাদের একই রকম বিক্রিয়া হবে, আমাদের তেমন কোনো পরিবর্তন নাই। আমরা যদি দেখি 3 কার্বনের ক্ষেত্রে, অর্থাৎ ইথানল না দেখি আমরা যদি প্রোপানলের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের এরকম হবে। তো প্রোপানলের জন্য আমাদের 3 কার্বন নিতে হবে, তো আমরা 2 কার্বন নিলাম, তারপরে হচ্ছে আমাদের 3 কার্বন, আর যেহেতু প্রোপানল নামে শেষে বললাম তারপরে আমাদের এখানে হবে হাইড্রোক্সিল। তো এই প্রোপানলের সাথে আমি যদি H2SO4 এর প্রভাবক হিসেবে যদি রাখি তাহলে দেখা যাবে এই সালফিউরিক অ্যাসিড আমাদের এখান থেকে পানিকে শোষণ করবে। তাহলে পানিকে বললাম শোষণ করবে, তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে এই হাইড্রোক্সিলটা যে কার্বনের সাথে যুক্ত তার ঠিক পার্শ্ববর্তী কার্বন হচ্ছে আমাদের এই কার্বনটা, এই কার্বন থেকে এই একটা হাইড্রোজেন এই হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করবে হচ্ছে H2O, পানি তৈরি করবে। তো পানি যদি তৈরি হয়ে যায় তাহলে আমরা যদি তাদের শেপটা দেখি তাহলে এখন হবে আমাদের CH, আমাদের হবে এখানে হবে হাইড্রোজেন, তারপরে কার্বন, তারপরে হবে কার্বন হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনের বন্ডটা আমি একটু এই পাশে দেখাচ্ছি। তাহলে আমরা এই জায়গায় হাইড্রোজেনটা যদি আমাদের নাই তাহলে আমাদের এই জায়গাটা ফাঁকা, এবং এই বন্ডটাকে আমি একটু উপরে দেখাচ্ছি, তাহলে আমি হাইড্রোক্সিলটা যেহেতু নাই তাহলে আমার একটা হাত ফাঁকা। তাহলে আমরা যদি দেখি যে এই কার্বন এবং এই কার্বনটা যদি দেখি, অর্থাৎ যে 2 কার্বন থেকে আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলটা অপসারিত হলো সেই 2 কার্বনের সাথে আমরা নতুন করে একটা হাত দিয়ে দিব, কারণ হাত
একটা যদি আমরা না দিই তাহলে তার হাত থাকে 3টা। তাহলে আমরা এখানে একটা দ্বিবন্ধনের যৌগ পাইলাম যার নাম হচ্ছে আমাদের প্রোপিন, অর্থাৎ 3 কার্বন প্রো, আর যদি দ্বিবন্ধন আছে নামের শেষ হবে ইন, তাহলে আমাদের তৈরি হলো প্রোপিন। তো তোমাদের বইয়ে মূলত এই দুইটা প্রস্তুতি নিয়ে আলোচনা করা আছে, আমাদের ইথাইল ক্লোরাইড আর হচ্ছে ইথানল থেকে। তো তোমরা ইথাইল ক্লোরাইড না বলে তোমরা অ্যালকাইল হ্যালাইড বলে তোমরা মোটামুটি অনেকগুলো প্র্যাকটিস করতে পারবা। আর ইথানল না বলে তোমরা যদি অ্যালকোহল বলো তাহলে তোমরা ওই অ্যালকোহল থেকে যদি বলো অ্যালকিন প্রস্তুতি, তাহলে তার মাঝে ইথানল বলো, প্রোপানল বলো, বিউটানল বলবো, সবগুলো চলে আসতেছে। তাহলে তোমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে বারবার প্র্যাকটিস করতে পারবা। তো এবার আমরা দেখব হচ্ছে যে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকিনের রাসায়নিক ধর্ম বলতে আসলে কী বোঝাচ্ছে, যে অ্যালকিন আসলে কার কার সাথে বিক্রিয়া করে অন্য কোনো ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ গঠন করবে, সেরকম কিছু একটা বোঝাচ্ছে। তো আমাদের এখানে তো অ্যালকেনের মতো ততটা নিষ্ক্রিয় না, কারণ অ্যালকেনের যে আমাদের একক বন্ধনটা ছিল সেটা শক্তিশালী বন্ধন, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে যদি দেখি তার একটা বন্ধন শক্তিশালী হলেও আরেকটা বন্ধন দেখা যায় দুর্বল বন্ধন। তাহলে দেখা যায় যে খুব সহজেই ওই বন্ধনগুলো ভাঙতে পারে, ভেঙে খুব সহজেই অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে নতুন কোনো যৌগ তৈরি করতে পারে। তো তার মধ্যে আমাদের প্রথম যেটা দেওয়া আছে, যেমন হাইড্রোজেন সংযোজন, অর্থাৎ আমরা হাইড্রোজেনের সাথে যদি অ্যালকিনের বিক্রিয়া দিই তাহলে আমরা এখানে দেখব বিক্রিয়াটা হবে এবং আমরা নতুন করে উৎপাদ পাবো। যেহেতু আমরা বললাম হাইড্রোজেন সংযোজন হলে আমরা বলি যে একাধিক যদি বিক্রিয়ক থাকে উৎপাদ হবে একটি, আর যদি বিক্রিয়কে যদি দ্বিবন্ধন থাকে তাহলে দ্বিবন্ধন ভেঙে হবে আমাদের একক বন্ধন। তাহলে আমরা যেটা বললাম যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, যেহেতু সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধন ভেঙে হবে একক বন্ধন, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে হাইড্রোজেন বন্ড কার্বন হাইড্রোজেন, আমাদের বন্ড হাইড্রোজেন, তাহলে আমাদের এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, একটা বন্ধন থাকবে, আর এই দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে আমাদের নতুন করে আরেকটা করে বন্ড বের হবে, এবং নতুন করে যে বন্ডগুলো বের হলো ওই বন্ডগুলোর সাথে আমাদের এই হাইড্রোজেনগুলো যুক্ত হবে। আর যেহেতু এই হাইড্রোজেনগুলো যুক্ত হয় তাহলে আমরা এখানে যে যৌগটা তৈরি করলো সেটা হচ্ছে আমাদের 2 কার্বনে অর্থাৎ ইথেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ হলো একটি, এবং যেহেতু সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধন ভেঙে আমাদের গঠন করলো একক বন্ধন। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এরপরে আমরা যদি দেখি পানি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়া বলতে বোঝাতে চাচ্ছি যে এখানে যে সংযোজন বিক্রিয়া হবে তার মানে এখানে একাধিক বিক্রিয়া থেকে উৎপাদ হবে একটি, আর আমাদের দ্বিবন্ধনটা ভেঙে হবে একক বন্ধন। আর পানি সংযোজন বলার কারণ হচ্ছে মূলত আমাদের এই অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করতেছে, অর্থাৎ আমরা পানিটাকে H2O এটাকে যদি ভেঙে লিখি তো লিখতে পারি হাইড্রোজেন বন্ড OH। তো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমরা এই পানিকে ভেঙে আমরা এইভাবে লিখে নিলাম। তাহলে আমাদের প্রথমে যেটা হবে, যেহেতু সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তো দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমাদের যে যৌগটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা এরকম দেখতে পাবো, অর্থাৎ দ্বিবন্ধনটা ছাড়া একক বন্ধন সহ আমরা যৌগটাকে এরকম দেখতে পাবো। আর দ্বিবন্ধনযুক্ত এই উভয় কার্বনের সাথে যে বন্ধনটা ভেঙে গেল সেই উভয় কার্বনের নতুন করে একটা বন্ড, 2টা বন্ড বের হবে। ওই 2টা বন্ডের সাথে আমাদের প্রথম বন্ডের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিব এবং পরবর্তী বন্ডের সাথে আমরা OH যুক্ত করে দিব। তো এটাকে তুমি যদি চাও যে এটাকে ঘাটের সঙ্গে টাকায় না রেখে তুমি যদি এটাকে আরেকটু ক্লোজ করে লিখতে চাও তাহলে এই কার্বনের হাইড্রোজেন আছে 3টা, তো তুমি লিখতে পারো এটা হবে CH3, আর এই কার্বনের হাইড্রোজেন আছে 2টা, তুমি লিখতে পারো CH2, আর তার সাথে আছে হাইড্রোক্সিল, তাহলে OH বন্ড। তুমি এইভাবে লিখতে পারো, তোমাদের বই এইভাবে দেওয়া আছে। তোমাদের বুঝার সুবিধার্থের জন্য আমি একটু ঘাটের সঙ্গে টাকারে একটু ভেঙে করার চেষ্টা করতেছি। তো এরপর হচ্ছে আমাদের ভূমির সংযোজন। তো ভূমির সংযোজন বিক্রিয়া কেন বলা হয়, কারণ মূলত অ্যালকিনের সাথে এখানে ব্রোমিনের বিক্রিয়া, এই জন্য এটাকে বলা হয় ভূমির সংযোজন বিক্রিয়া। যেহেতু সংযোজনের কথা বলছে তার মানে এখানে যে ব্যাপারটা হবে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। যদি দ্বিবন্ধনটা ভেঙে যায় তাহলে এখানে যে বন্ধনটা হবে সেটা হবে একক বন্ধন, আর বাকি যেরকম আছে আমরা ঠিক সেম ক্যাটাগরিতে সবগুলোকে সাজিয়ে নিব। তো সাজিয়ে নিলে দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনের সাথে নতুন করে একটা করে বন্ড বের হবে, এবং নতুন করে যে বন্ড বের হলো সেই বন্ডগুলোর সাথে আমাদের এই 2টা ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তো এটাকে তুমি যদি লিখতে চাও এভাবে যে CH2 আর তার সাথে একটা ব্রোমিন, তাহলে অ্যাড করে দাও, আর এর মাঝে আছে আমাদের বন্ড, এরপরে আমাদের আছে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, আমরা লিখতে পারি CH2, আর এই যে ব্রোমিনটা আছে আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে যেটা হবে সেটা হলো যে Br অর্থাৎ CH2 ব্রোমিন। তোমরা চাইলে এইভাবে লিখে দিতে পারো।
তো এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তো এই ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে যে মূল কথাটা সেটা হলো যে ব্রোমিনটা আমাদের লাল বর্ণের ব্রোমিন, আমাদের লাল বর্ণের ব্রোমিনটা দেখা যায় যখন বিক্রিয়া করে, বিক্রিয়ার পরে যদি এই লাল বর্ণের যে বর্ণটা আছে সেই বর্ণটা যদি অ্যালকিন হয়, অ্যালকিনের সাথে যদি লাল বর্ণের ব্রোমিন বিক্রিয়া করে, তাহলে এই ব্রোমিনের লাল বর্ণ আর থাকে না, অর্থাৎ বর্ণহীন হয়ে যায়। তখনই আমরা বুঝতে পারি যে এটা একটা অ্যালকিন। তো এই জন্য এই ব্রোমিন সংযোজন বিক্রিয়াকে বলা হয় যে একটা আমাদের হচ্ছে যে অসম্পৃক্ত যৌগযোগের শনাক্তকরণ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণ। অসম্পৃক্ত বলতে আমরা বুঝি যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন এই টাইপের যে যৌগগুলো আছে ওই যৌগগুলোকে আমরা বলে থাকি অসম্পৃক্ত যৌগ। আর ওই সকল অসম্পৃক্ত যৌগ যদি শনাক্তকরণ করতে চাই তাহলে আমরা এই ব্রোমিনের সাহায্যে শনাক্তকরণ করতে পারি। এই জন্য তোমাদের এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা তোমাদের আসার যে প্রসেস সেটা হলো যে তোমাদের কিভাবে এসে থাকে, যেভাবে বলে নাও দিতে পারে যে ব্রোমিন সংযোজন বিক্রিয়া করো, বলতে পারে যে অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়া করো, বা বলতে পারে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কী করো, শনাক্তকরণ করো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ করার যদি কথা বলে তখন তুমি ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা দিবা, এবং পাশাপাশি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ যেটা বলা হচ্ছে জাইমান অক্সিজেন দ্বারা জারণ, তখন তুমি এই বিক্রিয়াটাও পাশাপাশি দিতে পারবা। অর্থাৎ দুইটা বিক্রিয়া দ্বারাই তুমি চাইলে অ্যালকিনকে খুব সহজেই শনাক্তকরণ দেখাতে পারবা। তো এরপরে যদি আমরা দেখি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যে জারণ, আমরা সেটা যদি একটু দেখি, তো আমরা লিখে রাখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আবার ব্রিকেটে লিখলাম জাইমান অক্সিজেন, আর এরপর বললাম জাইমান অক্সিজেন দ্বারা জারণ। আমরা কোনটাকে জাইমান অক্সিজেন বলবো, অর্থাৎ যদি কোনো মৌলের যদি কোনো অক্সিজেনের উভয় পাশে যদি থার্ড ব্রেকেট দ্বারা যদি গ্রাউ করা থাকে তখন আমরা সেটাকে বলবো জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে তারা অনেকটা সক্রিয় থাকে, একটা নর্মাল অক্সিজেন যতটুকু সক্রিয় হয় তার সাথে একটা জাইমান অক্সিজেন অনেক বেশি সক্রিয় হয়, আর ওই জাইমান অক্সিজেন খুব দ্রুতই বিক্রিয়া সম্পন্ন করে। তো এই জাইমান অক্সিজেন কিভাবে তৈরি হয়? এই জাইমান অক্সিজেন মূলত আমাদের তৈরি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমাদের মূলত তৈরি হয় এই জাইমান অক্সিজেন। আর এই জাইমান অক্সিজেন তৈরি হয়, আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে বর্ণ থাকে সেটা হচ্ছে গোলাপি বর্ণ। যখন বিক্রিয়ক হিসেবে যখন বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে তখন তাদের বর্ণ থাকে গোলাপি বর্ণ, এবং বিক্রিয়ার শেষে দেখা যায় তাদের বর্ণটা গোলাপি বর্ণ থাকে না, তখন সেটা বর্ণহীন হয়ে যায়। তাই আমরা বলতে পারি এই বর্ণহীন হয়ে যাওয়া থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের বিক্রিয়ক আমাদের যে যৌগটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা অ্যালকিনের যৌগ। তো বর্ণহীন হয়ে গেলে তো আমাদের এখানে যেটা হয় যে এই যে H2 পানি, আমি যেটাকে ভেঙে লিখি হাইড্রোজেন বন্ড হবে আমাদের হাইড্রোক্সিল, আর এখানে একটা আমাদের আছে অক্সিজেন। তো এই অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে আমাদের তৈরি হবে আরও একটা হাইড্রোক্সিল, অর্থাৎ তাহলে আমাদের হাইড্রোক্সিল হয়ে যাচ্ছে দুইটা হাইড্রোক্সিল এখানে আমাদের। অর্থাৎ পানিকে ভেঙে লিখলে হয় আমাদের হাইড্রোজেন আর আমাদের তৈরি হয় হাইড্রোক্সিল, আর জাইমান অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে আমাদের হাইড্রোক্সিল হয়ে যাচ্ছে দুইটা। তাহলে এই দুইটা হাইড্রোক্সিল কী করবে, আমাদের যেহেতু এটা একটা সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধনটা ভেঙে যাবে, যদি দ্বিবন্ধনটা ভেঙে যায় তাহলে আমরা এরকম দেখতে পাবো, এরকম আমরা দেখতে পাবো। আর দ্বিবন্ধযুক্ত উভয় কার্বনের সাথে আমাদের নতুন করে একটা করে বন্ড বের হবে। নতুন করে যে বন্ডগুলো বের হবে সেই বন্ডগুলোর সাথে এই দুইটা হাইড্রোক্সিল গিয়ে যুক্ত হয়ে যাবে। এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল এই যৌগের নাম হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। এবার আমাদের পরবর্তী যৌগটা দেখি, 5 নম্বর যৌগ আমাদের বলতেছে ইথিনের পলিমারকরণ। যদি এই বিক্রিয়াটা যদি আমরা দেখি ইথিনের পলিমারকরণ যেহেতু কথাটা বলা হয়েছে যে পলিমারকরণ বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ একাধিক বিক্রিয়ক বলতে আমাদের একটি বিক্রিয়ক থাকবে, এই একটি বিক্রিয়কের মধ্যে অসংখ্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রিয়ক থাকবে। অর্থাৎ আমাদের এখানে n সংখ্যক ইথিন আছে। n সংখ্যক বলতে আমাকে বোঝাচ্ছে যে n এর মান হতে পারে 3, 4, 5, 10, 15, 100, 200, 500, যে কোনো n এর মানটা হতে পারে। তো আমাদের ওই n সংখ্যক ইথিন আমাদের কি করে, আমাদের 100 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে আমাদের 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য পরিমাণ অক্সিজেনের সাথে আমাদের উপস্থিতিতে আমাদের দেখা যায় যে এই যে অসংখ্য আমাদের ইথিন, n সংখ্যক ইথিন অর্থাৎ অসংখ্য ইথিন আমাদের কি করে বলতো, এই অসংখ্য ইথিনগুলো আমাদের একটা বড় যৌগ গঠন করে। অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ইথিন আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ইথিনগুলো আমাদের একত্রে যুক্ত হয়ে আমাদের একটা বড় যৌগ গঠন করে। অর্থাৎ আমি যদি বলি যে একটা মালা, অর্থাৎ তুমি যখন একটা মালাতে যখন মালা যখন বানাও তখন ফুলগুলো আলাদা আলাদা থাকে।
তো অসংখ্য ফুলগুলো যখন তুমি সুতার মধ্যে গাঁথো তখন একটা সম্পূর্ণ একটা মালা তৈরি হয়। ঠিক এখানে অসংখ্য আমাদের যে ইথিনগুলো আছে এই ইথিনগুলোর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে প্রথমে দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে আমাদের এরকম একক বন্ধন তৈরি হয়, এবং দ্বিবন্ধন যদি উভয় কার্বনের সাথে দুই পাশে দুইটা হাত বের হয়, এই হাতগুলোর সাথে আমি যদি এখানে 10টা ইথিনের কথা বলি, এই 10টা ইথিন আমাদের সিকল ওয়াইজ উভয় পাশে যুক্ত হতে থাকে। আমি যেখানে 500টা ইথিন বলি তাহলে 500টা ইথিন এই সিকল ওয়াইজ উভয় পাশে যুক্ত হতে থাকবে। কিন্তু এত অসংখ্য ইথিনকে তো আমার উভয় পাশে দেখানোর মতো কোনো ক্যাপাসিটি নাই, বা এটা অনেকটা সময় সাপেক্ষ। তাই এই জন্য যেটা করা হয়, তারা কি করে এই উভয় পাশে কখনো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো বই তোমরা পাবা, আর নিচে ছোটো করে এন দিয়ে বোঝায় যে এখানে যত সংখ্যক ইথিন আছে সবগুলো একত্রে এই জায়গায় যুক্ত হয়েছে, কতগুলো এই এন পরিমাণ যুক্ত হয়েছে। এটাকে এইভাবেও দেখানো হয়, অথবা তোমাদের বইয়ে এটাকে এইভাবে দেখানো থাকতে পারে যে CH2 বন্ড এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও তোমাকে দেখানো থাকতে পারে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের ইথিন, এটার নাম হচ্ছে আমাদের ইথিন। আর ইথিন যেহেতু আমাদের পলিমারকরণ বিক্রিয়া দিল, এই জন্য ইথিন নামের আগে যুক্ত হবে পলি, তার এটার নাম হচ্ছে ইথিন। পলি যোগ ইথিন, তার এটার নাম হচ্ছে আমাদের পলিথিন, এটার নাম হচ্ছে আমাদের পলিথিন। তাহলে আমরা এখন যে বিক্রিয়াগুলো দেখলাম এগুলো মূলত ছিল আমাদের অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অর্থাৎ অ্যালকিন আমাদের কোন আমাদের অন্য কোনো মৌল বা অণুর সাথে বিক্রিয়া, অন্য কোনো যৌগ বা অণুর সাথে বিক্রিয়া করে নতুন কী ধরনের আমাদের ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন কী ধরনের উৎপাদ তৈরি করতে পারে। আমরা তোমাদের বইয়ে যে বিক্রিয়াগুলো আছে মূলত আমরা সেই বিক্রিয়াগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিক্রিয়া সেগুলো হচ্ছে ব্রোমিন সংযোজন আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জাইমোক্সিন দ্বারা জারণ। এই দুইটা বিক্রিয়াকে তোমরা একটু বেশি প্র্যাকটিস করবা, সবই ইম্পর্টেন্ট, তারপরও তোমরা এই দুইটার প্রতি বেশি গুরুত্ব দিবা। এবং কোশ্চেনটা কীভাবে আসে আমি বলেই দিলাম যে আসতে পারে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণ, বা বলতে পারে অ্যালকিন শনাক্তকরণ, বা বলতে পারে এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো তোমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করবা গাইড থেকে তখন তোমরা এই ক্যাটাগরির বা এই ধরনের প্রশ্নগুলো বেশি পাবা। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।